শুভ সকাল, স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছে আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নেই কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দৈনিক দেশ রূপান্তর তাদের প্রথম পাতার প্রায় অর্ধেকের বেশি অংশ জুড়ে যে সংবাদটি করেছে সেটি হলো 100 দিন। যে জিনিসটা হয়েছে দর্শক, গত 5 আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর যে 100 দিন অতিবাহিত হয়েছে সেই সংক্রান্ত একটি সংবাদ দেখা যাচ্ছে। এখানে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই 100 দিনে কী কী হয়েছে বা কী হচ্ছে। সংস্কারের ক্ষেত্রে দেখানো হয়েছে সংস্কারের সম্ভাবনা, সঙ্গে চ্যালেঞ্জও। পরে যেটি রয়েছে রাজনীতির বিষয়ে আছে সমর্থন, আছে চাপ, আপত্তি থাকলেও সরকারে আস্থা। আর অর্থনীতির ক্ষেত্রে বলা হচ্ছে ব্যবসায়ে স্থবিরতা, বাজারে হতাশা, আইন শৃঙ্খলায় রয়েছে ঢিলেঢালা পুলিশ, নিরাপত্তাবোধে ঘাটতি। মোট এই গত 100 দিনের পরিস্থিতি কেমন ছিল বা বিভিন্ন ক্ষেত্রে কী অবস্থা রয়েছে সেই নিয়েই এই সংবাদটি করা হয়েছে। বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে এই সংবাদে 100 দিন যে অতিবাহিত হয়েছে স্বৈরাচার সরকার পতনে সেটি নিয়েই। এর ছাড়া আরও বেশ কিছু সংবাদ রয়েছে, তো সেগুলো একটু দেখতে চাই। যে জিনিসটি হলো যে বক্স স্টোরি একটা করা হয়েছে যে গতকাল বাসায় ঢুকে প্রবাসী এক চিকিৎসককে খুন করা হয়েছে, এবং আরেকটি ঘটনা যেটি হয়েছে সেটি হচ্ছে ডাকাতি শেষে সেই বাড়ির শিশুটিকেও ডাকাতরা অপহরণ করেছে সেই সংবাদ দেখা যাচ্ছে। তো আইন শৃঙ্খলার চেয়ে কিছুটা অবনতি হয়েছে এবং এই অবনতির ফলে এই হত্যা, ডাকাতি এবং বিভিন্ন অপরাধ বেড়ে গেছে সেই সংবাদটি এখানে উঠে এসেছে। রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় যুক্তরাজ্য প্রবাসী AKM আব্দুর রশিদ নামে এক চিকিৎসককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত 2:30টার দিকে ধানমন্ডি 8-এর A রোডের একটি 5তলা বাড়ির 2য় তলায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে প্রবাসী চিকিৎসককে খুনের ঘটনায় সিসি ক্যামেরা ফুটেজে ওই ভবনে 3 জনকে প্রবেশ করতে দেখা গেছে। ঘটনার সময় নামাজ পড়ছিলেন আব্দুর রশিদ। নামাজরত অবস্থায় থাকার সময়ই তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে ছুরিকাঘাত করা হয়। এছাড়া রাজধানীর আজিমপুরে দিনে দুপুরে বাসায় হানা দিয়ে টাকা ও মালামাল লুটের পাশাপাশি একটি শিশুকে অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা। 8 মাস বয়সী মেয়ে শিশুটির নাম জাইফা। গতকাল শুক্রবার সকাল 9টার দিকে লালবাগ টাওয়ারের পাশে কোয়ার্টারের একটি বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাওয়া না গেলেও ঘটনা জানার পর তাদের একাধিক দল ওই ডাকাত দল ধরতে নেমেছে। এর পাশের সংবাদ দেখতে পাচ্ছি আমরা। আসিফ মাহমুদ বললেন ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেও ফ্যাসিবাদের দোসরদের শেকড় অনেক গভীরে রয়ে গেছে। প্রশাসনের দলীয় দাসত্ব থেকে বের হতে সবার মতামত প্রয়োজন। অনেক অফিসের কেরানিও তাদের দোসর। গতকাল শুক্রবার বিকেলে অফিসার্স ক্লাবে গণ অভ্যুত্থানের 3 মাস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর পাশে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একটি কমিটি গঠন করা হয়েছে। এখানে কয়েকজন বিতর্কিতকে দেখা গেছে সেই সংবাদটি রয়েছে। ডেঙ্গুতে মৃত্যু 400 ছুঁই। দেশে ডেঙ্গুতে মৃত্যু 400 ছুঁই করছে। গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এবছর এখন পর্যন্ত ডেঙ্গুতে 400 জন মৃত্যু হয়েছে, যদিও গত বছর এই সংখ্যা আরও বেশি ছিল। তবুও কিন্তু এবছর দেখা যাচ্ছে যে নভেম্বরের প্রায় মাঝামাঝি সময় এখনও ডেঙ্গুর প্রকোপ রয়েছে, যেটি আমরা দেখি যে ডেঙ্গু মূলত বর্ষা মৌসুমে হয়, কিন্তু এখন প্রায় শীত মৌসুম চলে এসেছে, তবু এখনও ডেঙ্গু চোখ রাঙাচ্ছে। দর্শক, এই ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রথম পাতার সংবাদ। আমরা এখন একটু দৈনিক জনকণ্ঠ কী কী সংবাদ প্রকাশ করেছে তা দেখে নিব। দৈনিক জনকণ্ঠর প্রধান যে শিরোনাম সেটি হচ্ছে নতুন যুগের সূচনা, নেপালের জলবিদ্যুৎ আসা শুরু, 40 মেগাওয়াট করে বছরে 5 মাস বিদ্যুৎ আসবে, ব্যবহার হচ্ছে ভারতের করিডোর ব্যবহার করে কাল
40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে এসেছে, সেই সংবাদটি তারা প্রধান শিরোনাম করেছে। আওয়ামী লীগ সরকারের আমল থেকেই শুরু হয়েছিল প্রক্রিয়া, কিন্তু সরাসরি সঞ্চালন লাইন না থাকায় এবং ভারতের করিডোর ব্যবহারের অনুমতি না থাকায় দুই দেশের সম্মতি সত্ত্বেও আনা সম্ভব হচ্ছিল না। অবশেষে অন্তর্বর্তী সরকার সেই অসম্ভবকে সম্ভব করলো। দীর্ঘ প্রায় 1.5 বছর নানা প্রক্রিয়া শেষে অবশেষে দেশটি থেকে বিদ্যুৎ এলো বাংলাদেশে। পূর্বে ভারতের সম্মতি না থাকলেও তাদের করিডোর ব্যবহার করেই আনা হয়েছে বিদ্যুৎ। চুক্তি অনুযায়ী বছরের 5 মাস দৈনিক 40 মেগাওয়াট করে জলবিদ্যুৎ পাওয়া যাবে দেশটি থেকে, যার মূল্য পড়বে ইউনিট প্রতি 8.17 রুপি। এই সংবাদের পাশে আমরা দেখতে পাচ্ছি সরকার সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। বাসসকে তথ্য উপদেষ্টা নাহিদ বলেছেন। এই সংবাদটি রয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ বলেছেন, অন্তর্বর্তী সরকার মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে। গণমাধ্যমে হস্তক্ষেপ না করাকে তিনি তার সরকারের আরেকটি বড় সাফল্য হিসেবে দেখছেন। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে বাসাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এই সংবাদটি রয়েছে। এরপরে বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাব প্রশংসা কুড়িয়েছে। এই সংবাদটি একটু দেখতে চাই। দেশ গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার এবং অর্থনৈতিক সার্বিক উন্নয়নের লক্ষ্যে 1 বছর 3 মাস আগে 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে বিএনপি। রাষ্ট্র সংস্কারে দেয়া এই সংস্কার প্রস্তাবগুলো দেশে বিদেশে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। ক্ষমতায় গিয়ে এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারলে সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হওয়ার পাশাপাশি দেশের মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারবে বলে অভিজ্ঞজন মত দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে 1 বছর 3 মাস আগে 31 দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করে বিএনপি। ক্ষমতায় গেলে এই প্রস্তাবগুলো বাস্তবায়নের অঙ্গীকারও করে দলটি। এছাড়া এখানেও রয়েছে রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক খুন। আমরা দৈনিক দেশ রূপান্তরে এই সংবাদটি পড়েছিলাম। পাশে আরেকটি দেখছি আমরা, অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি মধুর হাসি। বাঙালির চির ঐতিহ্যের নবান্ন উৎসব আজ নবান্ন উৎসব। দর্শক, নবান্ন উৎসব কৃষকের ঘরে নতুন ধান উঠছে, সেই নিয়ে নবান্ন উৎসব হয়। যদিও এখন এই প্রচলনটি অনেকটা হারিয়ে যেতে বসেছে, তবুও এখন থেকে সেটি দেখা যাচ্ছে যে কৃষক নতুন ঘরে নতুন ফসল ওঠাবে এবং পিঠাপুলির আয়োজন হবে, অঘ্রাণের আমেজ আসবে, সেই সংবাদটি প্রকাশ হয়েছে। 15 বছরের শাসন, কয়েক সপ্তাহের মোকাবেলা কঠিন, আইন উপদেষ্টা আসিফ নজরুল। দর্শক, যেটি সরকারের 100 দিনের উপলক্ষে সংবাদটি এই ছিল দৈনিক জনকণ্ঠের আজকের সংবাদ। আমরা একটু দেখে নেব দৈনিক যুগান্তর কি কি সংবাদ প্রকাশ করেছে। দৈনিক যুগান্তর, মানুষের সমর্থন ও বহির্বিশ্বের সহযোগিতার আশ্বাস, নির্বাচন ও সংস্কারে চাপ বাড়ছে। তারাও সরকারের 100 দিন উপলক্ষে সংবাদ প্রকাশ করেছে। সংস্কারে গুরুত্ব বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। বিএনপি বলছে সব সংস্কার অন্তর্বর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন নেই। বিশ্লেষকরা বলছেন নির্বাচন ও সংস্কারের মধ্যে যৌক্তিক ভারসাম্য জরুরি। অস্থির সচিবালয়, কাজের চেয়ে আলোচনা বেশি। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 100 দিন পূরণ হয়েছে। সরকারের প্রথম দিন থেকেই উত্তাল ছিল সচিবালয়। বিক্ষোভ, অবরোধ, অস্থিরতা, অনশন ছিল। সচিবালয়ের ভেতরে বাইরে উদ্বেগ, উৎকণ্ঠা লেগেই ছিল সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে। এ সময় কাজের চেয়ে আলোচনা ছিল বেশি। প্রথম দিকে কিছুটা হিমশিম খেলেও পরে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হয় সরকার। তবে এখনও সুযোগ পেলেই সচিবালয়ের সামনে ছুটে আসেন বিক্ষুব্ধ জনতা। এই সংবাদ রয়েছে। রাজধানীর কাকরাইল এলাকার জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামাতের সাতপন্থীরা। গুম খুনের শেষ দেখে ছাড়ব আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ফ্যাসিবাদের শেকড় অনেক দূরে ছড়িয়েছে। ফ্যাসিস্টের শেকড় এতটাই গভীরে চলে গেছে যে এর বিরুদ্ধে লড়াই সহজ নয়। 15 বছর ফ্যাসিবাদের শেকড়
কয়েক সপ্তাহে মোকাবেলা করা কঠিন, তবে আমরা থেমে থাকবো না। আমরা সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার সাথে সেই পরিস্থিতি মোকাবেলা করব। এর পাশে টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন, ইতিবাচক রাজনীতির বার্তা বিএনপির। মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী, পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের প্রতিশ্রুতি। তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতির আশার সঞ্চার করছে বিশ্লেষকদের মতামত। এই সংবাদ রয়েছে। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব আসছে। ল রিপোর্টার্স ফোরামের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাব করতে যাচ্ছে। একটি হলো জাতীয় পরিষদ, অপরটি হলো জাতীয় সংসদ। খসড়া প্রস্তাবনা উপস্থাপন এবং কেমন সংবিধান চাই শিরোনামে আয়োজিত আজ আলোচনা সভায় সংগঠনটি আনুষ্ঠানিকভাবে সংবিধানের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছে। প্রস্তাবনায় বলা হয়েছে, জাতীয় সংসদ হবে 300 আসনের প্রচলিত ভোটের পদ্ধতিতে, আর জাতীয় পরিষদের সদস্য সংখ্যা হবে 200। জাতীয় পরিষদের সদস্যরা জাতীয় সদস্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে নির্বাচিত হবেন। এরূপ বন্টনের ফলে যে রাজনৈতিক দল আনুপাতিক হারে যত আসন পাবে এর ভিত্তিতে মনোনয়ন দেয়া হবে। এছাড়া এখানেও দেখতে পাচ্ছি আমরা ধানমন্ডিতে বাসায় ঢুকে চিকিৎসককে হত্যা এবং সাবলেটে ভাড়া নিয়ে ডাকাতি, মালামালের সঙ্গে দুধের শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই সংবাদটি রয়েছে। এখানে আমরা নতুন একটি ইনফরমেশন পেলাম যে ডাকাত যারা ছিলেন তারা সাবলেটে ভাড়া উঠেছিলেন, সেই ইনফরমেশনটা এখানে পেলাম আমরা। প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ, ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আমেরিকার ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। দৈনিক ইত্তেফাকের প্রধান যে শিরোনামটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের 100 দিন, সরকারের অগ্রাধিকার সংস্কার, অর্থনীতি ও আইন শৃঙ্খলায় দলগুলোর তাগিদ নির্বাচনে। এই সংবাদটা একটু দেখা দরকার। ভঙ্গুর অর্থনীতি, ভেঙে পড়া আইন শৃঙ্খলা ও বিধ্বস্ত প্রশাসনিক কাঠামোর ওপর দাঁড়িয়ে গত 8 আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ক্যালেন্ডারের হিসেবে গতকাল শুক্রবার 100 দিন পার করেছে ছাত্র জনতার রক্তে ভেজা বাংলাদেশের দায়িত্ব নেয়া এই সরকার। বিপুল প্রত্যাশার চাপ, তার উপর নানাপক্ষী চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করা সরকারের অগ্রাধিকার ছিল অর্থনীতি সচল করা, আইন শৃঙ্খলা স্বাভাবিক করা এবং রাষ্ট্র মেরামত। আর এই 100 দিনের মধ্যে বিএনপি সহ গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে তাগিদ এসেছে যৌক্তিক সময়ে নির্বাচন দেয়া। এই সংবাদটি রয়েছে। পাশে আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি আমরা, সংস্কারের সুযোগ অনেক, বাস্তবায়ন কঠিন আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কারের বড় ধরনের উদ্যোগ নিয়েছে, তবে এসব উদ্যোগ সরকারের জন্য বাস্তবায়ন করা কঠিন বলে এক প্রতিবেদন জানিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিগত সরকারের দুর্নীতি মোকাবেলা, রাজনৈতিক ঐকমত্য ও জনগণের প্রত্যাশা পূরণে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার হোঁচট খেলে দেশে আগের অবস্থায় ফিরে যেতে পারে, এমনকি সামরিক শাসনের যুগে প্রবেশ করতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সংবাদ রয়েছে। এছাড়া দেখা যাচ্ছে এখানেও ঢাকায় বৃদ্ধ চিকিৎসক খুন, কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ গেল কিশোরের। নোয়াখালীতে যুবদল নেতা, ঘাটাইলে যুবক, নড়াইলে শিশু হত্যা, শেরপুরে ও গফরগাঁওয়ে 3 জন খুন। বেশ আইন শৃঙ্খলার পরিস্থিতির নিয়েই সংবাদ একটি। রাজধানীর ধানমন্ডিতে নিজ বাড়িতে নামাজরত অবস্থায় খুন হয়েছেন এক প্রবাসী চিকিৎসক। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনাটি ঘটেছে। এছাড়া টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া কোনাবাড়িতে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। 5 আগস্টের পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় খুনের ঘটনা বেড়ে গেছে। একই সঙ্গে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনাও আশঙ্কাজনক হারে বেড়েছে। এ নিয়ে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। সারা দেশে পুলিশ ও র্যাবের পাশাপাশি যৌথ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নিয়ে গত 2 মাস ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে, কিন্তু
এরপরেও এর আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি দেখা যাচ্ছে না, এটি সংবাদ রয়েছে। এছাড়া ডাকাতির সময় যে শিশুকে নিয়ে গেছে ডাকাতরা, সেই অপহরণ করেছে, সেই সংবাদটিও রয়েছে। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে প্রথম পণ্যবাহী পাকিস্তানি জাহাজ 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে এসেছে। বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছিল। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার এক বিবৃতিতে বলা হয়, করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ। খুনের চেয়ে খারাপ অপরাধ হচ্ছে গুম, আইন উপদেষ্টা, ন্যায় বিচার পাওয়ার অধিকার সবার, শিল্প উপদেষ্টা, এই সংবাদ রয়েছে। ছেলে নয় ভাড়াটিয়া ও তার দুই সহযোগী হত্যায় জড়িত। বগুড়ায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। তো প্রাথমিকভাবে যেটাই জানানো হয়েছিল যে ওই নারীর ছেলে তাকে হত্যা করেছে, কিন্তু এরপরে আরও তদন্তের পর যেটি জানা গেল, ছেলে নয় ভাড়াটিয়া ও তার দুই সহযোগী এই হত্যা করেছিল। সারা দেশে আলোচিত বগুড়ার দুপচাচিয়া গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনা নতুন মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই সংবাদে বলা হয়েছিল, ছেলেই তার মাকে হত্যা করে ফ্রিজে রেখেছিল। কিন্তু নিহতর অভিযুক্ত ছেলে সাদ রিমান্ডে পুলিশকে জানিয়েছে সে তার মাকে হত্যা করেনি। ভাড়াটিয়া নারীর অনৈতিক কাজে বাধা দেয়ায় এবং তাকে বাসা ছেড়ে যেতে বলায় তার মাকে খুন করা হয়েছে। যদিও হত্যাকাণ্ডের দুদিন পর গৃহবধূ উম্মে সালমার ছেলে সাদ বিন আজিজুর রহমান এ হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করেছিল র্যাব 12। তবে পুলিশ বলছে সালমার ছেলে সাদ নয়, এতে সরাসরি জড়িত 3 অভিযুক্তকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে তারা। এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। আমরা একটু দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ আজ প্রকাশ করেছে তা দেখে নিব। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, উচ্চ সুদে বিপর্যস্ত ব্যবসা। 2020 সালে জুলাইয়ে ব্যাংক ঋণের গড় সুদ হার ছিল 7.79%। চলতি বছরে জুলাইয়ে বেড়ে হয়েছে 11.57%। উৎপাদন বন্ধ থাকায় বাড়ছে খেলাপি, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার রহিত করার দাবি। একসময় ঋণের 9% সুদ এখন 15% ছাড়িয়েছে। দাম বাড়ার পরেও চাহিদা মতো জ্বালানি মিলছে না, মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানি কমেছে, এই সংবাদ রয়েছে। লুটের পর শিশুকে নিয়ে গেল ডাকাতরা, দুদকের জাল ছিঁড়ে 84 কর্মকর্তা চম্পট। দুর্নীতি দমন কমিশন দুর্নীতি, অনিয়ম ও শত শত অভিযোগ জমা পড়লেও তফসিল বহির্ভূত অপরাধের কারণে বেশিরভাগ অভিযোগ আমলে নিতে পারে না সংস্থাটি। আইন অনুযায়ী কেবল সরকার ও সরকারি কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট দুর্নীতির 7 ধরনের অভিযোগ অনুসন্ধান করতে পারে দুদক। এ আইনের ফাঁক গলে অনুসন্ধানের জাল থেকে বেরিয়ে গেছেন 80 জনের বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী। অনুসন্ধান ও তদন্ত পরিসংখ্যানে দেখা যায় 2022 সালের অনুসন্ধানের জন্য আমলে নেওয়া 52 ভাগ অভিযোগই নথিভুক্ত বা পরিসমাপ্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে, অর্থাৎ অনুসন্ধান শুরু করেও 581টি অভিযোগ থেকে সংশ্লিষ্টদের অব্যাহতি বা ছেড়ে দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে সেনাবাহিনীর নামে প্রতারণা। দেশের শিল্পাঞ্চলগুলোতে সেনাবাহিনীর নাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি প্রতারণার মাধ্যমে অনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করছে। এরকম তৎপরতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী, এই সংবাদ রয়েছে। বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ, সংলাপ আয়োজনে বাধা দেন সাবেক 2 মন্ত্রী। ধারাবাহিক সংলাপে ইসি সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়ে 22টি রাজনৈতিক দল ও জোটের মতামত নেয়ার পাশাপাশি সাবেক সিইসি, নির্বাচন কমিশনার, সুশীল সমাজ, সংবাদকর্মী, নারী নেত্রী সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে সরাসরি সংলাপ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এদিকে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে 11 নভেম্বর সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে কমিশন। আজ বেলা 2:30টায় নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সংলাপের আয়োজন করা হয়েছে, এই সংবাদ রয়েছে। ডক্টর শফিকুর রহমান, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না জামায়াত,
এই সংবাদ রয়েছে মাহমুদুর রহমান মিডিয়ার জাগরণ মঞ্চকে প্রমোট করেছে, সেই সংবাদ রয়েছে বকেয়া বেতনের জন্য গার্মেন্টসে অস্থিরতা, সেই সংবাদ রয়েছে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল, এই সংবাদ রয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে। দর্শক, এই ছিল আজকের দিনের সংবাদগুলো। তো আমরা যে সংবাদগুলো দেখলাম আজ, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের আজ কিন্তু গতকাল কিন্তু 100 দিন পূর্তি হয়েছে। সেই 100 দিনের পূর্তি নিয়ে বিভিন্ন সংবাদ হয়েছে, বিভিন্ন স্পেশাল স্টোরি হয়েছে আমরা দেখেছি। এছাড়া বেশ আলোচিত হয়েছে বেশিরভাগ পত্রিকায়, সেটি হলো যে একটি শিশু ডাকাতি গতকাল আজিমপুরে একটি ফ্ল্যাটে দেখা গেছে সাবলেট হিসেবে কিছু লোক উঠেছিল এবং তারা এরপরে কিন্তু ডাকাতি করে এবং ডাকাতি করে সব মালামাল নিয়ে যাওয়ার সময় শিশুটিকেও নিয়ে গেছে। এছাড়া এক বৃদ্ধ চিকিৎসককে, প্রবাসী বৃদ্ধ চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, এই সংবাদ যেমনটি রয়েছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বেশ কিছু সংবাদ এসেছে, যেমন ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ক্ষমতা নেওয়ার পরে প্রথম যে কাজটি করবেন সেটি হলো ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ বন্ধ করবেন। এই উল্লেখযোগ্য সংবাদগুলি ছিল আমাদের মধ্যে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময় দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গে থাকুন।